ফ্রান্সের নিস শহরের এক গির্জায় আজ জঙ্গি হামলায় এ পর্যন্ত ৩ জন নিহত। শহরের মেয়র এটিকে ইসলামী ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেছেন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ১০ জন সাবেক এবং বর্তমান সংসদ সদস্যের অবৈধ সম্পদের খোঁজে তদন্ত করছে। বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ইসলাম ধর্মীয় বিধান মতো পোশাক পরার নির্দেশ জারির পর এ নিয়ে বিতর্ক। সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় যে উজি পিস্তল, তা বাংলাদেশে বেসামরিক নাগরিকদের কাছে বিক্রির ঘটনায় উদ্বেগ। আমাদের কাছে যে অস্ত্র আছে, র্যাবের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্রটাও যদি অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে থাকে, তাহলে তো আপনি বোঝেন যে উদ্বেগের জায়গাটা কোথায়। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের নটরডেম গির্জায় আজ এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা করার পর এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে সকাল ৯টায় এক ব্যক্তি আল্লাহু আকবর ধ্বনি দিয়ে এই গির্জায় হামলা চালায়। নিস শহরের মেয়র এটিকে ইসলামী ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেছেন। ইসলামের নবীর ব্যঙ্গচিত্র নিয়ে কয়েকদিন আগে এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যার পর ফ্রান্সে আজ আবার এই সর্বশেষ হামলা হল। বিস্তারিত শুনুন সায়েদ আক্তারের কাছে। এই ঘটনায় এ পর্যন্ত যে ৩ জন নিহত হয়েছে বলে বলা হচ্ছে, তাদের ২ জনের উপর হামলা চালানো হয়েছিল নিস শহরের নটরডেম গির্জার ভেতরে। খবরে বলা হচ্ছে এদের একজন বয়স্ক নারী, অন্যজন পুরুষ। তাদের ২ জনকেই গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে দৌড়ে এক মহিলা পালিয়ে গিয়েছিলেন নিকটবর্তী এক ক্যাফেতে, কিন্তু ছুরিকাহত ওই মহিলাও পরে মারা গেছেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এ নিয়ে সবাইকে সতর্ক করে দেওয়ার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন সেখানে তিনি বহু মানুষকে রাস্তায় চিৎকার করতে দেখেন। এরপর জানালা দিয়ে দেখতে পান বহু পুলিশ সেখানে আসছে। অনেক গুলির শব্দ শোনা যায়। টম ভ্যানিয়ার নামে এক সাংবাদিকতার ছাত্র জানিয়েছেন রাস্তায় লোকজনকে তিনি কাঁদতে দেখেছেন। নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এট্রোসি এই হামলাকে এক ইসলামী ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেন। নিসের মেয়র ক্রিশ্চিয়ান এট্রোসি বলেন, ফ্রান্সের অন্য যে কোনো জায়গার চেয়ে নিসকে ইসলামী ফ্যাসিবাদের শিকার হয়ে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। তিনি বলেন এই হামলার অর্থ আসলে কি তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ হামলাকারী আল্লাহু আকবর বলে ধ্বনি দিয়েই যাচ্ছিল। নিস শহরে ইসলামী সন্ত্রাসবাদী হামলা এটাই প্রথম নয়। ২০১৬ সালে সেখানে এক তিউনিসিয়ান মুসলিম বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক চালিয়ে দিয়ে হত্যা করেছিল ৮৬ জন মানুষকে। এর কয়েকদিন পর এক খ্রিস্টান পাদ্রীকে গলা কেটে হত্যা করা হয়েছিল। নিস শহরে এই হামলার প্রায় কাছাকাছি সময়ে ফ্রান্সের বিরুদ্ধে আজ আরও ২টি হামলার ঘটনা ঘটেছে। অ্যাভিনিউ শহরে এক ব্যক্তি পিস্তল হাতে এক পুলিশকে হুমকি দিলে তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অন্যদিকে সৌদি আরবের জেদ্দায় ফরাসি কনসুলেটে এক নিরাপত্তা রক্ষীর ওপর হামলা হলে তিনি আহত হয়েছেন। ফ্রান্সের বিরুদ্ধে এসব হামলা হল এমন এক সময় যখন দেশটির বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগ তুলে অনেক মুসলিম দেশে বিক্ষোভ চলছে এবং ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। এসব ঘটনার পর আজ ফ্রান্স জুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। দেশটির পার্লামেন্টে এই ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। সায়েদ আক্তার। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বা দুদক সাবেক এবং বর্তমান মিলিয়ে ১০ জন সংসদ সদস্যের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১০ জনের তালিকা করে তাদের বেশিরভাগের আয় বহির্ভূত সম্পদ এবং অর্থের উৎস নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন পুরনো ঢাকার একজন সংসদ সদস্য হাজি সেলিমের ব্যাপারেও নানা অভিযোগ ওঠায় তার সম্পদের ব্যাপারেও খোঁজ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে কাদির কল্লোল। দুদক যে ১০ জনের তালিকা করে অবৈধ সম্পদের অনুসন্ধান করছে তাদের ৮ জনই বর্তমান সংসদের সদস্য, বাকি ২ জন বিগত সংসদের সদস্য ছিলেন। এছাড়া দুদকের তালিকার ১০ জনের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আর ৩ জন হচ্ছেন স্বতন্ত্র এবং জাতীয় পার্টি ও বিকল্প ধারার সদস্য। দুদকের একজন মেম্বার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, এখন তালিকার প্রত্যেকের ব্যাপারে অনুসন্ধান শুরু করা হয়েছে এবং কয়েকজনের অনুসন্ধানের পর তদন্ত শেষ পর্যায়ে এসেছে। আমি এখনো এই প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা এখনো অনুসন্ধানের মধ্যেই আছি। ২-১ জনের ব্যাপারে অনুসন্ধান কাজ শেষ হয়েছে, তদন্তর কাজ শুরু হচ্ছে। অর্থাৎ মামলা
পর্যায়ে যাওয়া এখন একেবারে কাছাকাছি একটা বিষয়। এটা এখন চলে যাবে, মামলাও হতে পারে কারো বিরুদ্ধে। দুদকের কর্মকর্তারা বলেছেন, তাদের তালিকার একজন স্বতন্ত্র সংসদ সদস্য মানব পাচারের অভিযোগে ইতিমধ্যেই কুয়েতে গ্রেপ্তার হয়েছেন এবং সংসদ সদস্য পদ হারিয়েছেন। তার অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধানের পর তদন্ত শেষ পর্যায়ে এসেছে। এদিকে সাম্প্রতিক সময়ে অবৈধ ক্যাসিনো বাণিজ্যের বিরুদ্ধে অভিযানে যুবলীগের কয়েকজন নেতা ধরা পড়ার ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের কয়েকজন সংসদ সদস্যের আয়ের উৎস এবং সম্পদ নিয়ে নানা অভিযোগ সংবাদ মাধ্যমে খবর হয়েছিল। দুদকের অনুসন্ধানের তালিকায় তাঁদেরও নাম আছে। দুদকের ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, আয়ের উৎস এবং সম্পদের বিষয়ে মূলত অনুসন্ধান করা হচ্ছে। দুদকের আইনের সাথে যেটুকু সংশ্লিষ্ট আমরা সেটুকু করব। অবৈধ সম্পদ, সরকারের অর্থ, অর্থাৎ সরকার বা রাষ্ট্রের অর্থের তসরুপ করা, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত গেইনের জন্য যদি কোনো কাজ করা হয়ে থাকে, সেটা যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, সেই বিষয়গুলো বিবেচনা করা। তো আমরা এগুলো খোঁজ খবর নেই। তাদের অর্থের যেসব উৎস, সেই উৎসগুলো আমরা খোঁজার চেষ্টা করি। তার বৈধ ইনকাম এবং বৈধ ইনকামের সাথে যদি সঙ্গতিপূর্ণ অথবা অধিক সম্পদের কোনো তথ্য পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা অবৈধ আয়ের ব্যাপারে পরবর্তী অ্যাকশন আমরা সেই কাজগুলোই করছি। দুদক যখন 10 জনের তালিকা নিয়ে অনুসন্ধান শুরু করেছে, এরই মাঝে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের নজরে এসেছে বলে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে তাদের সম্পদ নিয়ে নানা খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। দুদক এখন হাজী সেলিমের সম্পদের ব্যাপারে অনুসন্ধানের আগে তথ্য সংগ্রহের কার্যক্রম চালানোর কথা বলছে। এখন দুদকের অনুসন্ধানের তালিকার বেশিরভাগই যে আওয়ামী লীগের সংসদ সদস্য, সেই প্রেক্ষাপটে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যদিও বলেছেন, দুদক যে স্বাধীনভাবে কাজ করছে সেটা এমন পদক্ষেপে প্রমাণ হয়েছে। একই সাথে মিস্টার হানিফ বলছিলেন, দুর্নীতির অভিযোগ উত্থাপন হওয়া, তদন্ত করা এবং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়া এটা কিন্তু ভিন্ন জিনিস। এই তদন্ত চলাকালীন অবস্থায় কাউকে অভিযুক্ত করা সঠিক নয়। মানে যে সে যে তার বিরুদ্ধে অভিযোগ যখন প্রমাণিত না হবে, তখন তাকে এই জন্য দায়ী করা যাবে না। প্রমাণিত হলে তখন অবশ্যই এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক হবে। যদি কেউ আয় বহির্ভূত তার যদি কোনো সম্পদ থাকে, সেটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় হবে এবং দুঃখজনক হবে। দুদকের কর্মকর্তারা বলেছেন, এখন অল্প সময়ের মধ্যেই এই অনুসন্ধান প্রক্রিয়া শেষ করার চেষ্টা তাদের রয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানের প্রধান তার প্রতিষ্ঠানের নারী এবং পুরুষ কর্মকর্তাদের ইসলাম ধর্মীয় বিধান মতো কাপড় পরার নির্দেশ দেওয়ার পর এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এক বিবৃতিতে তার প্রতিষ্ঠানের পুরুষ কর্মকর্তাদের পায়ের গোড়ালির উপরে পোশাক পরার এবং নারী কর্মকর্তাদের হিজাব সহ গোড়ালির নিচে পর্যন্ত কাপড় পরার নির্দেশ দেন। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অফিসে পোশাক পরা নিয়ে কোনো নির্দেশনা সরকার বা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজখবর রাখছিলেন ঢাকায় সহকর্মী রাকিব হাসনাত। তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। রাকিব, এই যে কর্মকর্তা, একজন সরকারি কর্মকর্তা একটা সরকারি প্রতিষ্ঠানের তিনি নির্দেশ জারি করেছেন বলে বলা হচ্ছে, কি বলেছেন তিনি সেখানে? ইনস্টিটিউটের মুসলিম যে নারী ও পুরুষ কর্মকর্তারা রয়েছেন তাদেরকে ইসলাম ধর্মীয় বিধান মতো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন তিনি, এবং এই নির্দেশ দিয়ে তিনি সব কর্মকর্তা কর্মচারীদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন এবং সেটি প্রজ্ঞাপনের মতো করে সেটি প্রকাশ করা হয়েছে। তার দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমি সেখান থেকেই পড়ছি, যে অফিস চলাকালে ইনস্টিটিউটের কর্মকর্তা এবং কর্মচারীদের মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপর এবং মহিলা হিজাব সহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়ে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই হলো তার বিজ্ঞপ্তির ভাষা। তো এরকম একটা নির্দেশ তিনি কেন দিয়েছেন? আমরা যেটা জানি যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের পোশাকের ব্যাপারে এরকম কোনো নীতিমালা এখন পর্যন্ত নেই। ঠিকই বলেছেন, সরকারি কোনো নীতিমালা নেই এবং এর আগে আদালতের একটি নির্দেশনার ব্যাপার আছে, সেখানে বলা হয়েছে ধর্মীয় কোনো পোশাক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এরকম নির্দেশনাও আছে আদালতের। কিন্তু তা সত্ত্বেও এটি হয়েছে এবং মোহাম্মদ আব্দুর রহিম, তার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যে তিনি তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের তার ভাষায়
কবিরা গুনাহ থেকে বাঁচাতে নির্দেশনা দিয়েছেন। এবং তিনি আমাকে বলছিলেন যে দেখুন, সারা দেশে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সবাই ঠিকমতো ধর্মীয় বিধান মানলে এমন অবস্থা হতো না, এটি তিনি মনে করেন। এবং তাই তিনি তার অফিসের সবাইকে সে অনুযায়ী পোশাক পরিধান করতে বলছেন। এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটি সরকারি অফিসে তিনি তার ইচ্ছে মতো এ ধরনের ধর্মীয় ড্রেস কোড চালু করতে পারেন কিনা। জবাবে তিনি বলেছেন যে তিনি কোনো ড্রেস কোড চালু করেননি, শুধু সবাইকে বলছেন মুসলিমরা যেন তাদের ধর্ম অনুযায়ী পোশাক পরে অফিসে আসেন, এবং কারণ তিনি মনে করেন যে ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবনযাপন জরুরি। এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার ইনস্টিটিউট স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, সেই মন্ত্রণালয় থেকে তিনি অনুমোদন নিয়েছেন কিনা এই ধরনের একটি বিজ্ঞপ্তি কর্মকর্তা কর্মচারীদের দেওয়ার জন্য। তিনি বলেছেন তিনি কোনো অনুমতি নেননি, কারণ তিনি মনে করেন তিনি তার অফিসের জন্য এটা করতে পারেন। এবং তিনি যে মোবাইল ফোনের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন সেটিও তিনি তার নিজের মতো করে দিয়েছেন, কারণ তিনি মনে করেন এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের অনেক সময় নষ্ট হচ্ছিল। তো রাকিব, এই যে কর্মকর্তা এইসব সিদ্ধান্ত তিনি এবং নির্দেশ তিনি জারি করেছেন, এ নিয়ে সরকার কি বলছে, মন্ত্রণালয় কি বলছে? মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কথা স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের কোনো নির্দেশনা মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। এবং আজ বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটির ব্যাখ্যা দাবি করে চিঠি দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে। এবং সেখানে এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন যিনি উপসচিব শারমিন আক্তার জান। তিনি আমাকে বলছিলেন যে কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে তিনি ওই পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন, যাতে বলা হয়েছে যে কোন কর্তৃপক্ষের নির্দেশে বা কোন বিধি বলে তিনি ওই বিজ্ঞপ্তি জারি করেছেন, এবং তাকে 3 কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সহকর্মী রাকিব হাসনাত। ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবহৃত .22 বোর পিস্তল উজি সম্প্রতি বাংলাদেশে এক বেসামরিক নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ বলছে যে দেশের প্রচলিত আইনের ফাঁকফোকর দিয়ে আমদানিকারকরা অত্যাধুনিক এই অস্ত্র দেশে নিয়ে আসছে, আর সেগুলো বিক্রিও করা হচ্ছে, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আমদানিকারকরা বলছেন বৈধ উপায়েই তারা এসব অস্ত্র আমদানি করেছেন। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। চলতি বছরের অগাস্টে মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জের ধরে উদ্ধার করা হয় একটি উজি .22 বোর পিস্তল। এই অস্ত্র মিলিটারি গ্রেডের উল্লেখ করে পুলিশ জানায়, বাংলাদেশের বেসামরিক নাগরিকদের এই অস্ত্র ব্যবহারের অনুমতি নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, আইনের ফাঁক গলে অনেক ব্যবসায়ী এই অস্ত্র আমদানি করছে এবং বেসামরিক নাগরিকদের কাছে বিক্রিও করছে। এটা বলেছেন যে তারা 22 বোর রাইফেল আনছে, কিন্তু এটা 22 বোর রাইফেল না, এটা .22 বোর একটা পিস্তল। যেহেতু বোরের ব্যাপার, .22 বোর এই বোরের অস্ত্র আমদানি বৈধ, কিন্তু অটোমেটিক সেমি অটোমেটিক এই ধরনের কোন অস্ত্র মানুষের কাছে বিক্রি করা যাবে না। এই বিষয়টা তারা অ্যাভয়েড করে, এই বিষয়টা অনুল্লেখ করে তারা অস্ত্র আমদানি করছে। আমাদের কাছে যে অস্ত্র আছে, র্যাবের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্রের চাইও যদি অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে থাকে, তাহলে তো আপনি বুঝেন যে উদ্বেগের জায়গাটা কোথায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উজি .22 বোর পিস্তল মূলত ইসরায়েলের সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। এ ধরনের অত্যাধুনিক অস্ত্র সাধারণ মানুষের কাছে থাকাটা হুমকির বলে মনে করেন তারা। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, বেসামরিক নাগরিকদের এ ধরনের অস্ত্রের প্রয়োজন পড়ার কথা নয়। যে ধরনের অস্ত্রের কথা এখানে বলা হচ্ছে, এটা একটা সাবমেশিন গান ক্যাটাগরির একটা অস্ত্র, যেটা সাধারণত ইসরায়েলে তৈরি করা হয়ে থাকে। এটা কিভাবে সেখান থেকে এসছে সেটা বলা মুশকিল, তবে সাধারণভাবে আমি যেটা বুঝতে পারি, এটা যে ধরনের অস্ত্র সেটা জনগণের কাছে থাকার কথা না এবং জনগণের কাছে বিক্রিও করার কথা না, এবং যে ধরনের এটা ক্ষমতা আছে সেটা একজন সাধারণ ব্যক্তির প্রয়োজন হওয়ার কথা না। তবে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীরা বলছেন যে বৈধ উপায়েই এই অস্ত্র আমদানি এবং খালাস করেছেন তারা। সেই সাথে বৈধ ক্রেতা যাদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি সম্বলিত লাইসেন্স রয়েছে, শুধু তাদের কাছেই এই অস্ত্র বিক্রি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আগ্নেয়াস্ত্রের এক ডিলার জানান, ক্রেতাদের লাইসেন্স দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর লাইসেন্সধারী ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রি করার পর তা সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। সেক্ষেত্রে তাদের কোনো দায় নেই বলে জানান তারা। আমরা যে অস্ত্র কিনি বিদেশ থেকে, অথরাইজ অস্ত্রই এক্সপোর্ট হইছে, তাই না? এটা যে বিক্রি করছে, এটা তো সরকারের বৈধ লাইসেন্সে বিক্রি করছে, কোনো ইলিগাল লাইসেন্সে বিক্রি করে নাই। মানে লাইসেন্স ছাড়া কাউকে তো দেয় নাই, লাইসেন্স ওলাদের দেয়ার উইদিন দ্য নেটওয়ার্ক। এগুলো তো সরকার চেক করবে, সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থেকে ওনারা চেক করে এবং রিলেটেড যে লাইসেন্স, এই লাইসেন্সটা আলটিমেটলি মিনিস্টার অফ হোম থেকে ইস্যু করে এবং স্বয়ং মিনিস্টার এটার
রিকমেন্ডেশন না দিলে এই লাইসেন্স ইস্যু হয় না। এ ধরনের অস্ত্রের প্রসার রোধ করতে হলে বিদ্যমান আগ্নেয়াস্ত্র আইন বিশ্লেষণ করে প্রয়োজনে সংশোধন করা উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, আগ্নেয়াস্ত্র আমদানি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অস্ত্র সম্পর্কিত নিয়মকানুন সঠিকভাবে বোঝাটা জরুরি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, দরকার হলে এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যেতে পারে। আমদানি প্রক্রিয়ার সাথে যে সকল সংস্থাগুলো জড়িত থাকে তারা এই নিয়ম কানুন এবং বিধি নিয়মগুলো সঠিকভাবে বোঝার জন্য যে সক্ষমতা থাকার দরকার সেটা তাদের আছে কিনা সেটা বুঝতে হবে। যদি না থাকে তাহলে তাদেরকে এটা বোঝানোর জন্য যে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন সেটা তাদেরকে দিতে হবে। এবং কোনো জায়গাতেই জানি কোনো আইনের ভিতরে এমন কোনো জায়গাতে ফাঁক ফোকর না থাকে যেটাকে ব্যবহার করে আইনি প্রক্রিয়া এটাকে কেউ আমদানি করে বিক্রি করতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। লাইসেন্স দেওয়ার বিষয়টি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি সামনে আসার পর এ সম্পর্কিত আইনে কোনো ত্রুটি বা ঘাটতি রয়েছে কিনা সেটি তারা খতিয়ে দেখবেন। ঢাকা থেকে মুন্নি আক্তার। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। সৌদি আরবের জেদ্দা শহরে ফরাসি কনসুলেটের এক প্রহরীকে ছুরি মেরে আহত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলার পেছনে কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ইসলামের নবীর কার্টুন প্রকাশের পক্ষে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের জের ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে উত্তেজনা চলছে তার মধ্যেই কথিত এই হামলার ঘটনা ঘটল। ইউরোপে যখন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তখন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল জার্মানিকে আগামী 4 মাসের দীর্ঘ শীতকালের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তবে পার্লামেন্টে তিনি বলেছেন এর টিকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। তিনি বলেন, কাদের প্রথম টিকা দেওয়া হবে নীতি নৈতিকতার গাইডলাইন অনুসরণ করে তা নির্ধারণ করা হবে। ভারতে নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা 80 লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর ভারতেই এত সংখ্যক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হল। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে 90 লাখেরও বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 2.5 লাখেরও বেশি মানুষের। ভারতে সম্প্রতি সংক্রমণের হার কমেছে, কিন্তু কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে আসন্ন শীতকাল এবং ধর্মীয় উৎসব দিওয়ালির সময় সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হুঁশিয়ার করেছেন, আফগানিস্তান থেকে আল কায়দাকে বিদেশে হামলা চালাতে দেওয়া হবে না বলে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছে তা সত্ত্বেও আল কায়দা এখন বিশ্বের জন্য বড় একটা হুমকি। দায়েশ, আল কায়দা এবং তালেবানের তৎপরতা পর্যবেক্ষণ করে জাতিসংঘের যে বিশেষ টিম তার সমন্বয়কারী এডমান্ড ফিটন ব্রাউন বিবিসিকে বলেছেন, তালেবানের মধ্যে প্রচুর আল কায়দা সদস্য রয়েছে, তারা তালেবানের সাথে প্রশিক্ষণ নিচ্ছে এবং সামরিক তৎপরতায় জড়িত রয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের এক কারাগারে দাঙ্গায় অন্তত 8 জন বন্দী নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, দাঙ্গায় 4 জন কারা কর্মকর্তা সহ আরও 12 জন আহত হয়েছে। কারাগারের মধ্যে তল্লাশির সময় এই দাঙ্গা বাধে। কর্মকর্তারা বলছেন, কারাবন্দীরা তাদের ভাষায় বেআইনি জিনিসপত্র পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ ভারত শাসিত কাশ্মীরের কয়েকটি এনজিওর অফিসে অভিযান চালিয়েছে। তারা বলছে, সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত এক তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। কাশ্মীরের সবচেয়ে বড় শহর শ্রীনগরে অন্তত 6টি অফিসে তল্লাশি চলে। অভিযানের লক্ষ্য অন্য 2টি প্রতিষ্ঠান, চ্যারিটি অ্যালায়েন্স এবং হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস রাজধানী দিল্লিতে। জাতিগত এবং ধর্মীয় ও সাংস্কৃতিক দ্বন্দ্বে দীর্ণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে এবার বিতর্কের কেন্দ্রে চলে এসেছে একটি প্রস্তাবিত মিয়া মিউজিয়াম। আসামে ব্রহ্মপুত্র অববাহিকার নদীদ্বীপ বা চরাঞ্চলে যে বাংলাভাষী মুসলিমরা বসবাস করেন তাদেরকে সাধারণত মিয়া বলে অভিহিত করা হয় এবং ওই জাতিগোষ্ঠীর কৃষ্টি এবং সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই ওই সংগ্রহশালা গড়ার প্রস্তাব করা হয়েছিল। রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি সেই প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদন করলেও আসাম সরকার এখন জানিয়ে দিয়েছে আসামের চরাঞ্চলে আলাদা কোনো সংস্কৃতি আছে বলে তারা বিশ্বাস করে না, আর তাই রাজধানী গুয়াহাটিতে কোনো মিয়া মিউজিয়াম গড়ারও প্রশ্ন ওঠে না। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। আসামে নব্য বৈষ্ণববাদী সংস্কারের রূপকার হিসেবে যাকে গণ্য করা হয় সেই শ্রীমন্ত শঙ্করদেবের নামাঙ্কিত একটি সুবিশাল সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে রাজধানী গুয়াহাটিতে, যার ঘোষিত লক্ষ্যই হল আসামের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসার।
কলাক্ষেত্র নামে পরিচিত এই কেন্দ্রটিতে যাতে রাজ্যের চরাঞ্চল বা চরচাপড়ির বাসিন্দাদের কৃষ্টি সংস্কৃতিও ঠাঁই পায় সেই অনুরোধ জানিয়ে দিন দশেক আগে রাজ্য সরকারকে একটি চিঠি লেখেন নিম্ন আসামের বাঘবার আসনের এমএলএ শেরমান আলী আহমেদ। কিন্তু এরপরই চিঠিটি জনসমক্ষে প্রকাশ করে দেন রাজ্যের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সরাসরি ঘোষণা করেন শংকৰদেৱ কলাক্ষেত্রে কোনো মিয়া মিউজিয়ামের জায়গা হবে না। অসম চৰকাৰে স্পষ্ট কৰি দিব খুজিছে যে শংকৰদেৱ কলাক্ষেত্ৰত কোনো ধৰণৰ মিয়া মিউজিয়ামে হওক। তিনি বলেন আসাম সরকারের সুস্পষ্ট নীতি হল এই কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম বা ওই ধরনের অন্য কোনো সংগ্রহশালাই স্থাপন করা যাবে না। সরকারের সংগ্রহশালা বা অন্য কোনো বিভাগ যে কোনো মিয়া মিউজিয়াম গড়তে পারবে না সে ব্যাপারে আমরা আপোষহীন অবস্থান নিয়েছি। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ ভূমিকা আপোষবিহীন। আমার তুমি ঘৃণা করো, কারণ আমার পরিচয় তোমার কোলে জন্ম নেওয়া আমি সেই অভিশপ্ত মিয়া। চরাঞ্চলের বাঙালি মুসলিমদের অবমাননাসূচক বর্ণনা হিসেবেই এতকাল মিয়া শব্দটি আসামে ব্যবহৃত হয়ে এসেছে। তবে এখন নিজস্ব ভাষা সংস্কৃতিকে বর্ণনা করতে গিয়ে মিয়ারা নিজেরাই এই শব্দটি ব্যবহার করছেন। তারা লিখছেন মিয়া কাব্য, মিয়া গান। এমনই একজন সুপরিচিত মিয়া কবি গুয়াহাটির রেহনা সুলতানা। মানে আমার একটাই কথা, যেটা দেখেন এখন চর্চাপুরে যারা আপনি তাকে মিয়া বলেন বা অন্য কিছু বলেন, তারা নিজেকে অসমিয়া বুঝে ভাবে। যেমন অন্য অন্য জাতি জনগোষ্ঠী আছে আসামে, রাভা, হাজং, কাছারি, তেমনি মিয়াও একটা জনগোষ্ঠী, তাদেরও অনেক কৃষ্টি আছে, কৃষ্টি সংস্কৃতি আছে। তো এইগুলো সংরক্ষণ করা অবভিয়াসলি দরকার। তো অন্যান্য জাতি জনগোষ্ঠীর সংমিশ্রণে অসমিয়া জাতি বা অসমিয়া সংস্কৃতি গঠিত। যদি চর্চাপুরীর লোকগুলো তারা যদি নিজেকে আসামিস মনে করে বা মেইন স্ট্রিম লোকেরা যদি তাদেরকে আসামিস হিসেবে ধরে, তো তাদের কলা সংস্কৃতি বা কলা কৃষ্টি সংরক্ষণ করতে এটা কি আপত্তি? আমি এটা বুঝতে পারি না। মা, তুমি আমারে বিশ্বাস করো না, কারণ আমার মুখে দিগলা দাড়ি, পিন্ধনে লুঙ্গি। মা, আমি তোমার কাছে আমার পরিচয় দিদি দিদি ব্যাকুল হয়ে যাই। তাও হাজার কষ্ট লাঞ্ছনা বাঞ্ছনা সহ্য করে কই, মা আমি তোমারই ভালোবাসি। ঘটনা হলো প্রায় ৮ মাস আগেই কিন্তু রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি চরাঞ্চলের মানুষদের জন্য আলাদা একটি সংগ্রহশালা গড়ে তোলার প্রস্তাবে সায় দিয়েছিল। প্রাথমিকভাবে সেই উদ্যোগে যুক্তও ছিলেন ধুবড়ীর রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক পারভিন সুলতানা। ওরা সাজেস্ট করেছিল যে চর চাপুরি, যেগুলো চর এরিয়া, রিভার আইল্যান্ড, যেগুলো ওখানে থাকা মানুষগুলোর জীবনশৈলীর বিষয়ে, ওটা অ্যাকচুয়ালি এক্সক্লুসিভলি মিয়া মিউজিয়াম বলে ছিল না। এখন দেখেন আপার আসামে যেমন প্লেন্স ট্রাইব, যেগুলো মিসিং মানুষ, হ্যাঁ, বা মিডি মানুষ, ওরাও থাকে চর এরিয়াতে। তারপরে লোয়ার আসামেও কিন্তু অনেক চরের আপনার ধরেন শুধু মিয়া মুসলিম না, আরো একটা কমিউনিটি আছে যে ধুবড়ি অবিভক্ত গোয়ালপাড়ার যারা, হ্যাঁ, দেশি মুসলিম, ওরাও আছে, কিছু কিছু হিন্দু মানুষও আছে। আমি তো ব্যক্তিগতভাবে ওটাই ফোকাস করার কথা বলছিলাম যে যেহেতু চরচাপুরিতে মিয়া মুসলমানের বাইরেও আরো অন্য কমিউনিটি থাকে, তো ওদের এই ডাইভার্সিটিটা আর কি বেরিয়ে আসলে ভালো হয়। কারণ এদের বিষয়ে মানুষের ধারণাগুলো খুব প্রেজুডাইজ, তো জানে না অত। কিন্তু তারপরে যেহেতু এখন শাসক দলের যেটা পলিটিক্স, ওটা তো পলিটিক্স অফ পোলারাইজেশন। ফলে চরাঞ্চলের জন্য প্রস্তাবিত মিউজিয়ামকেই আসাম সরকার এখন মিয়া মিউজিয়াম বলে বর্ণনা করে সে প্রস্তাব নাকচ করে দিচ্ছে। আর এই পদক্ষেপের নেপথ্যে রাজ্যে আগামী বছরের নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্ক কাজ করছে বলেও পর্যবেক্ষকরা একমত। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজকে শিশু রোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড তাহমিনা বেগম। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা আমাদের জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবারে আজকের সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত শোনা যাক সহকর্মী আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, এবং সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খবরটি এখন ফেসবুক ব্যবহারকারীদের আলোচনার কেন্দ্রে বলা যায়।
আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আর এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নানান মতামত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেমন বিপুল কুমার নামে একজন কমেন্ট করেছেন, একবারে নতুন বছরের প্রথম থেকে নতুন করে শুরু করলে হয় না। তরিকুল ইসলামের মন্তব্য, আমার মনে হয় 2021 সালের মার্চের আগে প্রতিষ্ঠান খুলবে না। আর আবু সুফিয়ান লিখেছেন, শিক্ষার্থীরা রাস্তায় চলে, সিনেমা হলে যায়, দোকানে সিগারেটের আড্ডা দিয়ে মাঠে খেলতে যায়, সেটা কিছু না। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাস দিয়ে কি দেশের মেধা ধ্বংস হচ্ছে না? আবার এদিকে দেখছি যে বিকাশ সাহা নামে একজন যা কমেন্ট করেছেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 30% মেয়ে শিক্ষার্থীর ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে দীর্ঘদিন পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকার জন্য। দারিদ্র ও গ্রামের প্রায় 40% ছেলে শিক্ষার্থী ইতোমধ্যে পড়ালেখা ছেড়ে বিভিন্ন কাজে ঢুকে গেছে। তারপরও শিক্ষকরা স্কুল খোলার পক্ষে না, কারণ তারা তো বসে বসে বেতন তো পাচ্ছেনই। রাস্তাঘাট, হাটবাজার, মানুষের চলাফেরা সবকিছু আগের মতোই স্বাভাবিক, তারপরও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। MJ আলমের মন্তব্য, স্কুলে গিয়ে কারো বাচ্চা যদি করোনায় আক্রান্ত হয়, সে দায়ভার কে নেবে? সবসময় সবকিছুতে নেগেটিভ চিন্তা না করাই ভালো। আর কিছুদিন স্কুলে না গেলে আমাদের সন্তান মূর্খ হবে না। আমি মনে করি অভিভাবকদের নিজের বাসায় সন্তানের পড়ার দিকে ভালোভাবে নজর দেওয়া উচিত। স্পেন, ইউরোপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই শুরু হয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা। আসলে পক্ষে বিপক্ষে মত অনেকেই দিচ্ছেন। এদিকে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য এখনও পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছে সরকার। এই খবরটিও কিন্তু আলোচনায় আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ জানিয়েছেন যে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্বাভাবিক পদ্ধতিতে পরীক্ষা না নেওয়া গেলে বিকল্প পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। এ নিয়ে অনেক কমেন্ট পড়েছে। তার মধ্যে আলী আহসান রিফাত একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আদৌ কি সম্ভব এটা? সোহেল রানা মন্তব্য করেছেন, নেটের যে এই অবস্থা। অনেকটা একই ধরনের মন্তব্য কয়েস রহমানের। তিনি বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাবে, দেখা যাবে 50% পরীক্ষায় অংশ নিতে পারে নাই, এই বলে তিনি হাসির ইমোজি দিয়েছেন। আর নূরে আজমের মন্তব্য, অনলাইন ভর্তি পরীক্ষা পদ্ধতির চেয়ে সরাসরি পরীক্ষা পদ্ধতি কয়েক গুণ বেশি মেধা যাচাই করতে পারবে, যদিও তাতে করোনার ঝুঁকি থাকবে। এদিকে রাজধানী ঢাকায় 3টি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই খবরটিও কিন্তু ট্রেন্ড করছে। প্রথম সারির সংবাদ মাধ্যম সহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে এই খবরটি এসেছে, যেখানে দেখা গেছে যে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ও র্যাবের কর্মকর্তারা এই অভিযান চালান গত রাতে। বিভিন্ন অনিয়ম দেখে 2টি হাসপাতাল সিলগালা করে দেয়া হয় এবং কয়েকজনকে কারাদণ্ডও দেয়া হয়েছে। এই খবর নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। যেমন জান্নাতুন নাহার দীপ্তি লিখেছেন, আমার মনে হয় এই সাজা যথেষ্ট নয়। মানুষের জীবন নিয়ে যারা ব্যবসা করে তাদের শাস্তি আরও কঠিন হওয়া উচিত। মোহাম্মদ আল ইমরানের মন্তব্য, চিকিৎসা ব্যবস্থার যে কি করুণ অবস্থা, যারা ভুক্তভোগী তারাই জানে। আর রুমন খান লিখেছেন, এ আর নতুন কি, রোগ নির্ণয়ের মতো সেন্সিটিভ জায়গায় মেডিকেল টেকনোলজিস্টদের কাজ করে আয়া, ড্রাইভার, এসএসসি পাস টেকনিশিয়ান, দেখার কি কেউ আছে? আবার শফিকুর রহমান তিনি যেটা বলছেন তার কমেন্টে যে সঠিকভাবে অনুসন্ধান করলে 60 থেকে 70% প্রাইভেট ক্লিনিক বন্ধ হয়ে যাবে, কারণ সব জায়গায় 2 নম্বরই কাজ চলে রোগীর সাথে টাকা আদায়ের জন্য। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের একটি খবরও আছে আলোচনায়। ভারতের সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান জানিয়েছেন, ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন আগামী বছরেই চলে আসবে। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি সহ ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে এই খবরটি। এ নিয়ে রামচন্দ্র লিখেছেন, আশা করা যাচ্ছে 2021 মার্চের মধ্যে ভ্যাকসিন চলে আসবে, তবে ভারতের সাধারণ মানুষ কবে পাবে তা নিয়ে প্রশ্ন আছে। অরবিন্দ নামে একজন মন্তব্য করেছেন, করোনা ভাইরাস মনে হয় দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, মানুষও ইমিউন বুস্টারের দিকে নজর দিচ্ছে। আশা করি সময়ের সাথে সাথে মানুষ ভ্যাকসিন নির্ভরতাও কমাবে। ভ্যাকসিন নিয়ে আলোচনা আছে। আর এইসব ছিল সামাজিক মাধ্যমে আলোচনা।